আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ইবিডির পক্ষ থেকে এইচএসসি আইসিটির ৪ নাম্বার চ্যাপ্টার মানে চতুর্থ চ্যাপ্টার এইচটিএমএল। এই অধ্যায়টা স্টুডেন্ট কিন্তু একটু ঘাবড়ে যায়, কারণ তুলনামূলক একটু কোডিং টাইপের অন্যান্য চ্যাপ্টারের থেকে। আর দ্বিতীয়ত যে টপিকসও কিন্তু অনেক, তো স্টুডেন্ট কোথা থেকে পড়বে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি বার এসছে, সেই বিষয়ে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস আমরা করব। তো এই পাশে রয়েছে হলো 24 সালের প্রশ্ন, এ পাশে 23 সালের প্রশ্ন। 22 সালে কোনো পরীক্ষা হয় নাই, 23 সাল 21 সালে কোনো পরীক্ষা হয় নাই, 20 সালে পরীক্ষা হয় নাই, এগুলা একটাতে হয় নাই। আর 19 সালে যে প্রশ্ন, 18 সালে, 17 সালে, 16 সালে, এগুলা ব্যাকডেটেড প্রশ্ন, তাই এগুলো আমরা স্কিপ করে যাব, লেটেস্ট প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। তো দেখা যাক এখানে এখানে আমাদের ঢাকা বোর্ড 24 সালে একটা প্রশ্ন এসেছিল ট্রি কাঠামো নিয়ে। মানে আমাদের যে কাঠামো রয়েছে, লিনিয়ার কাঠামো, হাইব্রিড কাঠামো, ট্রি কাঠামো, স্টার কাঠামো, সেই কাঠামোগুলো নিয়ে আমাদের এখানে একটা প্রশ্ন এসেছিল গ নাম্বারে। তারপর ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও বৈশিষ্ট্য। আমরা জানি ওয়েবসাইট দুই ধরনের হয়, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক ওয়েবসাইট। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে কোনটা বেশি সুবিধা? অবশ্যই ডাইনামিক। এবং এটা কেন বেশি সুবিধা এই বিষয়ে একটা সুন্দর ব্যাখ্যা জানতে হবে। 2-3 লাইনের হলেই এনাফ, তবে স্পষ্টভাবে লিখতে হবে। আগে প্রথমে লিখবা ডাইনামিক, তারপর লিখবা স্ট্যাটিক। এই দুইটার মধ্যে পার্থক্য আকারে দেখানোর পরে বলো যে এটা বেশি সুবিধা দিচ্ছে, তাই এটা আমাদের বেশি মানে প্রয়োজন। তারপর দেখো হাইব্রিড টপোলজি, হাইব্রিড, তারপর রিং স্টার টপোলজির মধ্যে কোনটি উপযোগী? আচ্ছা, এখানে একটু ছোট মিস্টেক হয়ে গেছে, যে এই দুইটা টপোলজি আসলে এই অধ্যায়ের না, ভুল করে এর মধ্যে ঢুকে গেছে, বুঝছো? তো যাই একে আমরা কিক মেরে বের করে দেব। ওকে, মানে এর আগের অধ্যায়। এখন দেখো 2023 সালে ঢাকা বোর্ডে কি প্রশ্ন এসেছিল? টেবিল, তারপর লিস্ট, মানে টেবিল লিস্ট। এখানে কেন এভাবে লেখা হয়েছে তোমাদেরকে আমি একটু বলে দিই, যে টেবিল লিস্ট এখানে পাশাপাশি লেখার কারণ হচ্ছে যে এই যে ঢাকা বোর্ড 23 সালে যিনি প্রশ্ন করেছে, মারাত্মক একটা প্রশ্ন করেছে। মানে হলো যে এই যে দেখো টেবিল আঁকাইছে তো একটা, এমনিতে পড়াবার টেবিল আঁকাতে রো স্প্যান কোল স্প্যান করতে ফেটে যায়, তার মধ্যে আবার করেছে কি লিস্ট করে দিয়েছে। এটা হলো 1 নাম্বার, এর মধ্যে আবার 2 নাম্বার, এর মধ্যে 3 নাম্বার, তারপর 4 নাম্বার, এরকম ভাবে। মানে এই দেখো এইটা এক নাম্বার ধরো ম্যাঙ্গো, 2 নাম্বার অরেঞ্জ, তারপরে এখানে হলো আই নাম্বার দিয়ে দিল অ্যাপেল, ডবল আই মানে রোমান সংখ্যা দিয়ে ধরে নেওয়া হচ্ছে যে পাইন অ্যাপেল। ঠিক আছে, এইরকম ভাবে টেবিলের মধ্যে লিস্ট দেওয়া। আবার ওই লিস্টগুলো আবার 2 ধরনের রয়েছে, অর্ডার লিস্ট এবং ইন অর্ডার লিস্ট। তার মানে তোমাকে দুইটা টপিকস খুব ভালো করে জানতে হবে এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আমি এটাকে না একটু স্টার চিহ্ন দিয়ে দিতে চাই, কেন জানো? কারণ এই টপিকসটা যদি কেউ ভালো করে পড়ে, তার টেবিল কভার হবে, লিস্ট কভার হবে, আবার লিস্টের যে টাইপগুলো রয়েছে অর্ডার আনঅর্ডার, এগুলাও কভার হবে। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে টেবিলের মধ্যেও লিস্ট আসতে পারে। টেবিল লিস্ট আলাদা দুইটা টপিকস, কিন্তু এর দুইটা জোড়া লাগাও একসাথে আসতে পারে। ওকে, যেটা এসেছিল 23 সালে। তারপর নেটওয়ার্ক কাঠামো সুবিধা। আমরা জানি যে কয়েকটা কাঠামো রয়েছে, একটা লিনিয়ার নেটওয়ার্ক, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম হচ্ছে যে ট্রি কাঠামো। এগুলোর মধ্যে থেকে যেটা সুবিধা বেশি সেটা আমাদের জানতে হবে। আবার নেটওয়ার্ক কাঠামো কেন বেশি সুবিধা সেটাও আমাদের এখানে ব্যাখ্যা করে দেখাতে হবে। তবে রাজশাহী বোর্ডের প্রশ্ন কি এসছে দেখো, রাজশাহী বোর্ডে কিন্তু একটা কোডিং কোশ্চেন এসছে, সেটা হচ্ছে লিস্ট। এই লিস্টের পাশাপাশি দেখো আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, মানে ডাইস, সার্কেল এবং স্কোয়ার। তো এখানে লিস্ট যে করেছো তুমি, সেই লিস্টে এই তিনটাই কিন্তু হচ্ছে আনঅর্ডার লিস্ট। আবার এই তিনটা আনঅর্ডার লিস্টের টাইপ রয়েছে বিভিন্ন। এই দেখো, এটা হলো ডাইস, এটা হলো স্কোয়ার, আর এটা হলো সার্কেল। তার মানে তোমাকে কিন্তু লিস্টগুলা অর্ডার আনঅর্ডার জানতে হবে। এবং এই টাইপের লিস্টগুলা এসেছিল যে এইগুলা থাকলে তোমাকে কখন কোথায় চেঞ্জ করতে হবে কোডের মধ্যে, সেই জিনিসগুলোই কিন্তু টিচার দেখবে। মানে টিচার কিন্তু এই স্টেমেল দিয়ে শুরু করেছো, এই স্টেমেল দিয়ে শেষ করেছো, বডি দিয়ে শুরু করেছো, বডি দিয়ে শেষ করেছো, এগুলোর প্রতি যতটা না নজর যাবে, এইগুলা প্রতি বেশি যাবে, কারণ ওইটার জন্যই সৃজনশীল প্রশ্ন দেওয়া, বুঝছো? আবার তাই মানে ভাবো না যে লাস্টের দিকে এইচটিএমএল বডিতে শেষ না করলেও চলবে, ওইটা যদি না লিখো ওইটা তো টিচারের চোখ যাবে। মানে টিচার তো এক্সপার্ট, ও খালি স্ক্যান করবে
আর ভুল খুঁজে বের করবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো কোএক্সিয়াল কেবল অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটি সুবিধা? আসলে এই দুটো টপিকসও ভুল করে অন্য অধ্যায় থেকে চলে এসেছে। ঠিক আছে, তো এই পাশে চলে আসো যে সাবলিস্ট আনঅর্ডার সাবলিস্ট। ঠিক আছে, সাবলিস্ট মানে হচ্ছে যে আমরা সাধারণ যে লিস্ট করি সেই লিস্টেরই একটা টপিকস, কিন্তু সেই লিস্টের মধ্যে থেকে আবার লিস্টের লিস্ট যদি থাকে তাহলে সাবলিস্ট বলা হয়। যেমন হচ্ছে যে টি, টি মানে কি চা। ওকে, এই দেখো ধরো তোমাদের বাসায় মেহমান এসে টি দিবা, তারপরে দিবা বিস্কুট, তারপরে ধরো কলা দিবা। ওকে, বাংলাতেই লিখে দিলাম কলা। তো এই যে চা, আমাদের রাজশাহীতে চা কিন্তু অনেক ধরনের পাওয়া যায়। যেমন চা রয়েছে হচ্ছে দুধ চা, লাল চা, যেটা সব জায়গাতেই কমন। তারপর রয়েছে মাল্টা চা, লেবু চা, মরিচ চা, তেঁতুল চা, মিক্সড চা, তারপরে হচ্ছে যে হরলিক্স চা, মালাই চা, এরকম আরো অনেক রকমের চায়ের ভ্যারিয়েন্ট রয়েছে রাজশাহীতে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে ধরে না হচ্ছে প্রথমটা দিলাম হলো এ নাম্বার, লেবু, লেবু চা। আমি বাংলায় লিখতেছি মজা করার জন্য, বাট বাংলায় থাকবে না, আমাদের ইংরেজিতে থাকবে। বি নাম্বার হচ্ছে যে মালাই চা, মালাই। তারপরে সি নাম্বার অপশন হচ্ছে যে এই মশলা চা, মশলা চা। তারপরে কি রয়েছে মাল্টা চা, মাল্টা। তারপরে ই নাম্বার ধরে নাও কোনটা হচ্ছে লেবু, মাল্টা, কমলা, কমলা দিয়ে দিলে কমলা চা হয়ে যাবে, যা দিয়ে দিবা তাতেই চা হয়ে যাবে। এখানে হচ্ছে যে আর একটা চা পপুলার, সেটা তেঁতুল চা, তেঁতুল চা। ওকে, তেঁতুল চাটা মজা, বুঝছো, রাজশাহীতে সাহেব বাজারে পাওয়া যায়। আচ্ছা, তো এই যে দেখো এটা হলো মেইন অর্ডারের লিস্ট, মানে মেইন ক্যাটাগরি লিস্ট। এই যে এইগুলা হচ্ছে যে মেইন অর্ডারের লিস্ট। আর এদের যে বাচ্চা, এই টি এর বাচ্চা হলো এই কয়টা, তাহলে এইগুলোকে বলা যায় সাবলিস্ট। এই বিস্কুট আবার দুই ধরনের হয়, ধরনের বেশ কয়েক ধরনের হয়। তার মধ্যে একটা হলো সল্টি, SALT, সল্টি, আর আরেকটা হলো হচ্ছে যে সুইটি, সুইটি মানে মিষ্টি। একটা হলো নোনতা নোনতা, একটা হলো মিষ্টি মিষ্টি। তাহলে এইগুলো কি আরেকটা ক্যাটাগরি না? এই লিস্টের আন্ডারে রয়েছে এটা, তাহলে এটাকে বলা হচ্ছে সাবলিস্ট। তো এই সাবলিস্ট থেকে প্রশ্ন এসেছিল, সেই সাবলিস্টের হলো আনঅর্ডার টাইপের এসেছিল। আমি এখানে দেখো তো ABCD তে অর্ডার করে দিয়েছি, কিন্তু প্রশ্ন এসেছিল আনঅর্ডারে। আবার এই আনঅর্ডার গুলো আবার কেমন ছিল, সার্কেল আকারে ছিল। এই দেখো গোল্লা গোল্লা ছিল, আবার হচ্ছে এই সার্কেল ছিল, আবার স্কোয়ার ছিল, এরকম। এই যে সার্কেল আর স্কোয়ার থেকে এসেছিল। ওকে, আবার দেখো আমি এইটাও বলে দিয়েছি কিন্তু এই জায়গাতে যে অর্ডার লিস্ট যেটা ছিল আবার ওটা কিন্তু আই এবং এ দিয়ে এসেছিল। মানে হচ্ছে যে আই বলতে বোঝানো হচ্ছে রোমান সংখ্যায়। এই দেখো এগুলো ABCD আসে নাই, এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এইভাবে ছিল। মানে আই দিয়ে এটা বোঝানো হচ্ছে। আর এ দ্বারা বলতে বোঝানো হচ্ছে ওই যে যেটা লিখেছিলাম আমি একটু আগে, এটা হলো এ, এটা হলো বি। ঠিক আছে, AB এরকম ভাবে। তাহলে দেখো এইটুকু পড়লেই কিন্তু স্টুডেন্ট বোঝা যাবে যে কোনটা থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিল। তার মানে বেসিক যখন স্টুডেন্ট পড়বে, বেসিক ছাড়া কখনোই সৃজনশীল হবে না, এটা মনে রাখবা। তার মানে বেসিক যখনই পড়বে তখনই কিন্তু এই জিনিসগুলোতে জোর দিয়ে পড়তে হবে। আর এগুলো যদি জোর দেয় তাহলেই সৃজনশীল পারবে। মানে ওইটাই তো ফটোকপি করে সৃজনশীলে বসানো হয়েছে, নতুন কিছু না। ওকে, তারপরে দেখো আমরা অর্ডার লিস্ট, এখান থেকে প্রশ্ন এসেছিল। এই অর্ডার লিস্টে দেখো আমি এখানে ছোট্ট করে লিখেছি স্টার্ট 3। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অর্ডার লিস্ট এখানে এই যে 1 2 3 বা ABC এমন করে এসেছিল তা কিন্তু না। এসেছিল কিভাবে, যে 3 নাম্বার থেকে শুরু হয়েছে। এই যে যেমন এখানে দেখো করে মালাই চা, লেবু চা আছে, তাই না? তো লেবু চায়ের এখানে নাম দেওয়া হয়েছে 3 নাম্বার। তারপর মালাই চা দেখা হতো 3 এর পরে কত হবে, 4 5 6 7 এরকম ভাবে চলতেছে। তার মানে বুঝছো স্টার্ট 3 এই জিনিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে যে কোডের কোন জায়গাতে চেঞ্জ করলে 3 নাম্বার থেকে অর্ডার লিস্টটা হবে। এখানে আমি 3 দিয়েছি রোমান সংখ্যার ক্ষেত্রে। তুমি যদি 3 ABCDর জন্য দাও তাহলে কিন্তু এখানে C হবে, এটা D হবে, এটা E হবে, এইগুলাও জানতে হবে। মানে A to Z পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের এই টপিকসগুলা আইডিয়া যদি রাখো তাহলে সৃজনশীল 100% কমন অ্যান্সার করতে পারবা, বেসিক ঠিক থাকলে। এরপর হলো টেবিল। আবার টেবিলে কোন টপিকস থেকে প্রশ্ন এসেছে দেখো সেটাও বলে দিয়েছে, রো স্প্যান কল স্প্যান থাকে। তো রো স্প্যান কল স্প্যান বলতে কোনটা বোঝায়, এই দেখো দুইটা কলাম মিলে, এটা হলো একটা কলাম, এটা একটা কলাম। এখানে হচ্ছে যে এটা একটা রো, এটা একটা রো মিলে রো স্প্যান ঘটেছে।
আর হচ্ছে যদি দুইটা কলাম মিলে একটা হয় তাহলে সেটাকে কল স্প্যান বলা হয়। যেমন দেখো এই যে আমি বুঝাই দিচ্ছি, এখানে দেখো আর একটা কিন্তু কলাম হতো, এখানে আর এই দুই পাশে মাঝখানে একটা কলাম হতো, কিন্তু দুইটা মিলে একটা কলাম সৃষ্টি হয়েছে, এই অংশটা দুইটা মিলে একটা অংশ সৃষ্টি হয়েছে। অতএব এই ক্ষেত্রে হচ্ছে যে কল স্প্যান ঘটেছে, মানে কলাম বৃদ্ধি পেয়েছে। তা টেবিলের ক্ষেত্রে রো স্প্যান কল স্প্যান কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো টেবিলের মধ্যে লিস্ট ঢুকাই দিয়েছে, টেবিলের মধ্যে কল স্প্যান রো স্প্যান আছে। তা আমি আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় আমি কি করবো জানো, এই টেবিলের মধ্যে রো স্প্যান কল স্প্যান দিব, তার মধ্যে লিস্ট ঢুকাই দেব, যাতে করে যারা ভালো প্রকৃত পক্ষে শিখেছে পারবে তারা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরাও পারবা, কারণ তোমরাও জানো। এরপরে দেখো কোএক্সিয়াল কেবলের গঠন। এটার আগে এটা তো আমি বলেই দিলাম যে এটা হচ্ছে আমাদের আগের অধ্যায়ের প্রশ্ন। এখানে চলে আসো লিস্ট, স্কোয়ার সার্কেল। আমাদের রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা দেখো, লিস্ট, স্কোয়ার সার্কেল এবং ডাইস থেকে এসছে। এই যে এইটা দেখো, ওটা আমি বলেছি, এখানে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং হাইপারলিংক। আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যে করতে হবে সেটা কোন প্রশ্নের জন্য করতে হবে, সেটা কিন্তু এই প্রশ্নটা, এই যে দেখো আমি উদ্দীপকটাও লিখে দিয়েছি যাতে করে স্টুডেন্ট দেখে বুঝতে পারে কি টাইপের আসতে পারে। এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেওয়া আছে, তোমার বেলাতে পরীক্ষা চলে আসলো a প্লাস বি হোল কিউব এর সূত্র দিয়ে একটা আমাদের হচ্ছে যে এইচটিএমএল সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের অঙ্ক করা লাগবে, বুঝছো? তারপরে হচ্ছে যে হাইপারলিংক, মানে এর মধ্যে আর একটা হাইপারলিংকের একটা কনসেপ্ট ছিল, একটা লিংক অ্যাড করতে হবে যার কারণে অন্য আর একটা ওয়েবসাইটে চলে যাবে, এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। তো হাইপারলিংক সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে। তারপর যশোরে দেখো সাব লিস্ট রয়েছে, তারপর এখানেও সাব লিস্ট রয়েছে, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলা নাই, বাট এটাও একটা কোনো না কোনো সাব লিস্টের অংশ ছিল। এখানে দেখো সাব লিস্ট এ দিয়েছি, স্কোয়ার দিয়েছি, বড় হাতের এ দিয়েছি, তার মানে আসলে এই সাব লিস্ট গুলা যে রয়েছে সেগুলো স্টার্ট হবে হলো বড় হাতের এ, বড় হাতের বি, সি দিয়ে এরকম। আবার যেটা অর্ডার সেটা তো এ, যেটা আনঅর্ডার সেটা হচ্ছে স্কোয়ার আকারে থাকবে, এই যে এরকম চারকোনা বক্স বক্স করে থাকবে, বুঝছো? বুঝতে পেরেছো? এখানে দেখো সাবলিস্ট একটা, এখানে একটা সাবলিস্ট, এখানে একটা সাবলিস্ট, তার মানে বুঝতে পারছো যে লিস্টটা আসলে গুরুত্বপূর্ণ। এই লিস্টের মধ্যেই একটা অংশ হলো সাবলিস্ট, বুঝছো? তাহলে যে লিস্ট আমাদের ভালো করে পড়তে হবে। আবার টেবিল এখানেও এসছে, এখানেও এসছে টেবিল, আবার হচ্ছে যে এখানেও এসছে, এইটাও আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অধ্যায়ে আমি তোমাদের একটা সহজ কথা বলে দিই যে এই অধ্যায়ের কেউ যদি টেবিল লিস্ট এইচপি মানে হাইপারলিংক, ইমেজ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে, এই কয়টা টপিক যদি ভালো করে পড়ে, টেবিল লিস্ট, এই দুইটাই হলো হচ্ছে যে 50% ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেবিল লিস্ট এই দুইটাই হলো 50% ইম্পর্টেন্ট, আর বাকি 50% হচ্ছে যে হাইপারলিংক, ইমেজ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, আরো থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলো রয়েছে সবগুলা মিলে 50% ইম্পর্টেন্ট। মানে এখান থেকে এই দুটো টপিক থেকে 50% আসার পসিবিলিটি, আর বাকিগুলো এটা। তার মানে বুঝতে পারছো যে বেশি পড়া পড়ে 50% কমন, আর কম পড়া পড়ে 50% কমন। তাহলে কোনটা বেশি লাভ? অবশ্যই আমাদের এই দুইটা আমাদের ভালো করে জানতে হবে। এখান থেকেও প্রশ্ন হবে, কিন্তু কম পড়াতে যদি বেশি লাভ করতে চাও এটা দরকার। ওকে, আচ্ছা, তারপর হলো কোএক্সিয়াল কেবল। আহা, বারবার খালি এটা ডিস্টার্ব করলে হয় বাবা, তুমি তো অন্য অধ্যায়ের। যশোরে বলেছি। আচ্ছা, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে দেখো যে লিনিয়ার কাঠামো মানে ওই যে কয়টা কাঠামো রয়েছে ওই জিনিসগুলো, তার মানে কাঠামো যেগুলো রয়েছে ওয়েবসাইটের কাঠামো সেগুলো ভালো করে জানতে হবে তোমার। লিনিয়ার কাঠামো, তারপর হচ্ছে ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, এই জিনিসগুলো। টেবিলে দেখো রো স্প্যান কল স্প্যান এসছে, আবার তাহলে এখানে রো স্প্যান কল স্প্যান এসেছিল, ওইদিকে রো স্প্যান কল স্প্যান এসেছিল, তাহলে রো স্প্যান কল স্প্যান এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে আর একটা নতুন জিনিস যে রো স্প্যান কল স্প্যানের মধ্যে কি ঢুকাই দিয়েছে, পিকচার ঢুকাই দিয়েছে। তাহলে পিকচার সহ কিন্তু টেবিল হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, এই দেখো এটা হলো একটা টেবিল। ওকে, বলো তো এখানে কি একটা রো, দুইটা রো, তিনটা রো মিলে একটা রো হয়েছে। ওকে, তো এই যে তিনটা রো মিলে যে একটা রো হলো,
তাহলে এটাকে বলা হচ্ছে রো স্প্যান। আবার এর মধ্যে যে কোনো টেক্সট, সে টেক্সট কিন্তু নাই, ইমেজ রয়েছে। কি রয়েছে, ধরুন এখানে একটা ফুলের ছবি বা এখানে একটা ফলের ছবি, এরকম একটা কোনো কিছু, বা আইকন, তোমার কলেজের হচ্ছে আইকন দেওয়া আছে এই জায়গাতে, বুঝছো? তো এই জিনিসটা হলো ছবি দেওয়া আছে। তাহলে টেবিল লিখবা, টেবিলের মধ্যে ডেটা লিখবা, ডেটার মধ্যে যেন ছবি থাকে, আর এই পুরা জিনিসটা কল স্প্যানের মধ্যে বা রো স্প্যানের মধ্যে আছে। অতএব এই জিনিসগুলা জানতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার খুব একটা মজার জিনিস হলো এটা, মানে যখন কম্বাইন করে দিবে না, সেক্ষেত্রে মজা আরো বেশি হবে। যেমন মাংস আলাদা খাইলে যে মজা, আর হচ্ছে যে পোলাও খাইলে যে মজা, দুইটা মিক্স করে খাইলে বিরিয়ানিতে কিন্তু বেশি মজা। অতএব বুঝতে পারছো, বিরিয়ানি আইটেম হয়ে গেছে এটা। আচ্ছা, আমরা দেখি এরপরে হচ্ছে যে এই যে দেখো সুপার সাবস্ক্রিপ্ট। আমরা এখানে কিন্তু দেখেছিলাম সুপার স্ক্রিপ্ট থেকে এসেছিল, সাবস্ক্রিপ্ট এসেছিল, আর এখানে দেখো সরাসরি সাবস্ক্রিপ্টের উদ্দীপকটা বলা আছে, সুপার স্ক্রিপ্ট থেকে এসেছিল। ঠিক আছে, এই যে আমার দেখো এর মধ্যে লেখা আছে সুপার সাব, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও যে থিওরিটিক্যাল, সেগুলো এখানে লেখা আছে, বুঝছো? তাহলে আশা করি তোমরা এই স্লাইড থেকে একটা আইডিয়া পেয়েছো। আমরা পরে তাহলে স্লাইডে চলে যাই। দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে কি এসেছিল, ওই যে টেবিল থেকে রো স্প্যান কল স্প্যান, তার মানে এটা গুরুত্বপূর্ণ খুবই। তবে সাবলিস্ট হাইপার লিঙ্ক, ওকে, সাবলিস্ট থেকে এসেছিল এবং সাবলিস্টের সাথে লিঙ্ক অ্যাড করা ছিল। ধরে নাও তোমার এরকম প্রশ্ন আসতে পারে, এই যে এটা হলো একটা লিস্ট 1 2 3 এরকম ভাবে, আচ্ছা, সেই লিস্টের আবার সাবলিস্ট রয়েছে। সাবলিস্টগুলো আমি নাম দিলাম কি, ধরে নাও হচ্ছে যে এ, তারপরে বি, এই যে 2 এর ক্ষেত্রে দিলাম হচ্ছে যে আই, তারপরে ডবল আই, তারপরে সি, 3 নম্বরের ক্ষেত্রে দিলাম কি হচ্ছে যে আনঅর্ডার দিলাম, এই যে স্কোয়ার দিয়ে দিলাম, বিটা আনঅর্ডার দিয়ে দিলাম, ওকে। এখন এই যে এ এর যে ডেটাটা লিখবা এখানে, সেই এ এর ডেটাটা এখানে না লিখে, মানে কোনো লিখা না লিখে, এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, এখানে কেন লিঙ্ক অ্যাড করে দিলাম, ওকে। তাহলে কি হবে দেখো তো, এটা কিন্তু অলরেডি একটা লিস্ট। আবার ছোট হাতের এ বি 1 2 আবার স্কয়ার, এগুলো হলো সাবলিস্ট। আবার এই সাবলিস্টের পেটের ভিতরে আবার লিঙ্ক ঢুকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এরকম প্রশ্ন হতে পারে, হতেই পারে, কোনো ব্যাপারই না। তো যাই হোক, আশা করি এগুলো পারবা। আর না পারলে নক দিবা, প্রত্যেকটা টপিকস এ টু জেড ধরে ধরে শিখাই দেবো অনলাইনেই। আচ্ছা, তাহলে এখানে 1 2 3 আমরা মানে লিস্টের আইটেমগুলো পেয়ে গেলাম। এরপরে দেখো ট্রি কাঠামো। ট্রি কাঠামো ওই যে কাঠামো, ওই 4টা 5টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছে ইন্টারনাল হাইপারলিংক এবং পিকচার। ঠিক আছে, এখানে পিকচার অ্যাড করা মানে ওই যে ইমেজ অ্যাড করা। আমি যে এখানে বাকি 50% লিখেছিলাম, ওর মধ্যে কিন্তু ইমেজ আছে। আর এখানে এই যে ইন্টারনাল হাইপারলিংক, হাইপারলিংক সম্পর্কে তো জানোই তোমরা। হাইপারলিংক মানে একটা জায়গাতে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। আসলে একটা জায়গায় মানে একটা লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, এটা হলো গ্লোবাল হাইপারলিংক। বাট ইন্টারনালও কিন্তু হাইপারলিংক রয়েছে। সেই হাইপারলিংকগুলো হচ্ছে যে তুমি একটা পেজে ক্লিক করেছো, ওই পেজের নিচের দিকে চলে এসছে। আবার একটা পেজে ক্লিক মানে তুমি ধরো ফেসবুকের মধ্যে আছো, একটা জায়গাতে ক্লিক করে ফেসবুকের অন্য আরেকটা পেজে গেছে, মানে ওয়েবসাইটটা একই আছে, একই ওয়েবসাইটের মধ্যে অন্য আরেকটা পেজে যাওয়া, এটাও কিন্তু হাইপারলিংক। অতএব আমাদের এখানে একটা কোশ্চেন হয়েছিল ওই রকম টাইপেরই ইন্টারনাল হাইপারলিংক, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল কি অর্ডার লিস্ট, তারপর টেবিলের রো স্প্যান কল স্প্যান। এটা বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে, বলেই দিলাম কিন্তু ওই যে আগের বারের মতো ভার্চুয়াল রিয়ালিটি। তো যাই হোক, রো স্প্যান কল স্প্যান আর হলো ইমেজ, তিনটা মিলে একটা, এই যে দেখছো যেটা অলরেডি আমি একবার বলে ফেলেছিলাম কিন্তু, এই যে এরকম ভাবে। তাহলে এখানে রো স্প্যান ঘটেছে আর এখানে একটা ইমেজ দেওয়া আছে এরকম। লিনিয়ার কাঠামো, ওই যে বললাম না কাঠামোগুলো গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক কাঠামো এর অসুবিধা, ডাইনামিক কাঠামো এর সুবিধা। এটা কিন্তু আমরা এর আগেও পাইছিলাম একবার। স্ট্যাটিক কাঠামো এবং ডাইনামিক কাঠামোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি ভালো এবং কেন, সেটা হচ্ছে ডাইনামিক, কারণ এটাতে একটা ডেটাবেস থাকে, বুঝছো? তো এই কথাটা হলো ডেটাবেস থাকে, এটা এক লাইনের, বাট এটা হলো মেইন জিনিস, ব্যাখ্যা করবে 1 পৃষ্ঠা এরকম। বরিশালে দেখো সাবলিস্ট এসছে অর্ডার আনঅর্ডার, মানে অর্ডার মানে এবিসি 1 2 3, রোমান সংখ্যা 1 2 3, আনঅর্ডার বলতে স্কোয়ার ডাইস তার সার্কেল, এই জিনিসগুলা। আবার দেখো শুধু রো স্প্যান এসছে, তার মানে রো স্প্যান কল স্প্যান যে পড়বে তো রো স্প্যান এমনি পারবে, দুইটা পড়লে একটা পারবে না, ওই জিনিসটাই। তারপরে HTML বেসিক কাঠামো, আল্লাহ, এই জিনিসটা আগে আমাদের সময় 2016 সালে এগুলো আসতো এবং এটা একটা খুব স্টার জিনিস ছিল, ঠিক আছে, আমাদের সময়। তোমাদের সময় কিন্তু এটা অতটা না,
কেন? কারণ এই জিনিসটা একটু কম আসে, এর থেকে আরো হিট টপিকস রয়েছে আসার জন্য। তো HTML বেসিক কাঠামো বলতে বোঝানো হচ্ছে ওই যে উপরে আমাদের হচ্ছে হেড দিতে হবে, তারপর বডি দিতে হবে, বডির মাঝখানে কিছু জিনিস থাকবে, হেডের মাঝখানে কিছু জিনিস থাকবে, এই জিনিসগুলোই খালি একটা হলো স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে HTML বেসিক কাঠামো। আমি আবার এই জিনিসটা খুব পারতাম, আমার পরীক্ষাতে ওটাই এসেছিল। তো ওয়েবসাইট পাবলিশিং এই টপিক্সটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা বলতে বোঝানো হচ্ছে যে তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ডোমেইন হোস্টিং করেছো, এখন আপলোড দিয়ে সেটাকে পাবলিশ করে দিবা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাবলিশিং। তবে এটা একটু ব্যাখ্যা দিতে হবে। ময়মনসিংহ বোর্ডে রয়েছে টেবিল, হ্যাঁ টেবিল তো আমরা জানি, এবং সেই টেবিলে দেখো পিকচার রয়েছে, রো স্প্যান রয়েছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট রয়েছে। তার মানে বুঝতে পারছো এই এক টেবিলের মধ্যে কত কিছু আর ঢুকাবে রে বাবা, মনে হচ্ছে যে টেবিলকে এক পাশে রেখে বাকি যত কিছু আছে সব জড়ো করে ঢোকা দাও টেবিলের ভিতরে, ঠিক আছে। এটা হলো টেবিল, এটা হলো ইমেজ, তারপরে এটা হলো সাবস্ক্রিপ্ট, ধরো এটা ধরো না সুপারস্ক্রিপ্ট, এসওপি, এটা এসওবি, তারপর আর কি আছে রে, ইমেজ আছে না এখানে, কই গেল, এই যে পিকচার আছে, তাহলে আমি পিকচারও অ্যাড করে দিই একটা, ঠিক আছে, এখানে ধরো না পিকচার, কি বুঝতে পারছো, এই জিনিসগুলো লিখে দিলাম, ওকে। এক একটা ঘরে এক এক রকম জিনিস বসবে। আমরা এরপরে দেখি যে সাবলিস্ট ছিল স্টার্ট সি, ওই যে তোমাদের একটা প্রশ্ন পড়েছিল, বলেছিলাম না স্টার্ট ধরো নাও 3 নাম্বার লেটার থেকে শুরু হবে। আসলে 3 নাম্বার থেকে শুরু হবে বলতে সেটা যদি তুমি এ বি সি ডি এটা নাও তাহলে এখান থেকে শুরু হবে, যদি 1 2 3 4 এটা নাও এখান থেকে শুরু হবে, 1 2 3 4 যদি নাও তাহলে এইটা থেকে শুরু হবে, বুঝছো। তো স্টার্ট সি বলতে তোমার টাইপটা ধরে নিতে হবে হলো এইটা টাইপ, এবং এখানে স্টার্ট 3 লিখতে হবে, স্টার্ট 3 লিখতে হবে, 3 লিখলে তখন হলো এই সি থেকে শুরু হবে। 3 লিখলে ভাবিও না যে এই 1 2 3 আবার হয়ে যাবে, এমনটা কিন্তু না। তোমার টাইপ বলতে বোঝানো হচ্ছে এবিসি হবে না 1 2 3 হবে নাকি রোমান সংখ্যা হবে, এটা টাইপ যখন ফিক্সড হয়ে যাবে এখন স্টার্ট কোথা থেকে শুরু করছো সেটা বলে দেবা। ধরো না তুমি সি থেকে চাও তাহলে সি লিখবা, ডি থেকে চাই সি থেকে চাও তাহলে 3 লিখবা, ডি থেকে চাইলে 4 লিখবা, সি থেকে চাইলে সি লিখবা না, ডি থেকে চাইলে ডি লিখবা না। আচ্ছা, এরপরে হচ্ছে যে টেবিলের এখানে দেখো তো একটা আমি নতুন জিনিস অ্যাড করেছি, এখানে সেন্টার লিখেছি। মানে সেন্টার বলতে এখানে প্রশ্নকর্তারা আস্তে আস্তে না আপডেটেড হয়ে যাচ্ছে, কেন জানি অবশ্য। মানে তুমি যে একটা টেবিল লিখেছো, এই দেখো এটা হলো একটা টেবিল, এই টেবিলে যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলো হলো একদম মাঝ বরাবর থাকবে, এই যে দেখো এইখানে হলো ডেটাগুলো থাকবে, ডেটাগুলো যেন এই কোণাতে না চলে আসে, বুঝছো, এই কোণাতে যেন না হয় এটা বলা হচ্ছে। এই কোণাতে যদি না হয় যেন না হয়, বা এই দিকে যেন চলে না যায়, অথবা এই যে এই দিকে যেন না যায়, বাম দিকে নিচে যেন না আসে, কোথায় থাকবে এরকম মিডিলে থাকবে, বুঝছো। তো কি কাজটা করলে এই সেন্টারে থাকবে, এখানে একটা অ্যাট্রিবিউট হলো সেন্টার, এই সেন্টারটা ইউজ করলে মাঝখানে থাকবে। অতএব তোমাকে সেন্টার অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে একটা হালকা আইডিয়া রাখতে হবে। কল স্প্যান নো স্প্যান তো জানাই, হাইপারলিংক সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে। আচ্ছা, আমরা এরপরে ময়মনসিংহ বোর্ডে দেখো ওয়েব পেজের ট্যাগের গুরুত্ব, মানে এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, বুঝছো, ওয়েব পেজের ট্যাগের গুরুত্ব জানতে হবে। তারপর লিস্ট, হাইপারলিংক, ইমেজ, আবার হচ্ছে যে দেখো সাবলিস্ট করতে হবে, স্টার্ট টু মানে 2 থেকে শুরু করতে হবে, এখানে ডাইস এবং স্কোয়ার সম্পর্কে ব্যবহার করতে হবে, মানে জানতে হবে, যেটা আগেও বলেছি। টেবিলের সেন্টার, রো স্প্যান, কল স্প্যান এখনই বললাম। হাইব্রিড কাঠামোগুলো যতগুলো আছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে টেবিল, সে টেবিলের সেন্টার, পিকচার, লিস্ট, কল স্প্যান, রো স্প্যান তো বলে দিলাম। তো আশা করি তোমরা এখন খুব ভালো একটা আইডিয়া পেয়েছো এই অধ্যায় থেকে।